সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন মঞ্জুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। মঞ্জু, স্বাগত আপনাকে। এরপরে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। তুষার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। মঞ্জু, আপনি জানেন যে জ্বালানি তেলের একটা সংকট, এই সংকট থেকে কিন্তু জনজীবন প্রায় অচল অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে আবার বাংলাদেশের পুরনো কায়দায় যে রাজনীতি, সেই রাজনীতিও আছে। এসব মিলিয়ে মানুষের প্রতিক্রিয়াটাও খুব একটা সুখকর নয়, এবং কোথায় যেন একটা ম্যানেজমেন্টে গোলমাল আছে বলেই বলা হচ্ছে। যেটুকু না সংকট, তার চেয়ে বেশি সংকট হয়ে গেছে এই ম্যানেজমেন্টের কারণে। আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি এটা আগেও বলেছি, আজকেও বলছি আপনার মাধ্যমে। সেটা হলো যে কেন জানি মনে হচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরটা বিএনপিকে স্যুট করতেছে না। এর আগের গভর্নমেন্টে আমরা দেখেছি, কিন্তু এই মিনিস্ট্রিটা স্যুট করতেছে না। আমরা এখন পর্যন্ত দেখেছি যে এই যে সংকটটা, এই সংকট তো বিএনপি গভর্নমেন্ট তৈরি করে নাই। এই সংকট বিরোধী দল জামাত ইসলামী তৈরি করে নাই। এই সংকট হলো একটা বৈশ্বিক সংকট। এটা যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে আমরা আছি, সেটার এফেক্ট হলো আমাদের এখানে। কিন্তু আমাদের মন্ত্রীরা বলতেছে কোনো সংকট নেই। বাস্তবে রাস্তায় নামলে মানুষের আহাজারি, সারা দিন লাইনের থেকে থাকার পরও তেল পাচ্ছে না। সকালে এসে লাইন ধরে সন্ধ্যা পার হয়ে যায়, তেল পাচ্ছে না। সন্ধ্যায় লাইন ধরে সকালে এসে তেল পাচ্ছে না। মন্ত্রীরা বলে তেলের কোনো সংকট নাই। আমি এখন দেখছি যে হয় মন্ত্রীদের কথা ঠিক, না হয় জনগণের ভোগান্তিটা ঠিক। যে কোনো একটা বিষয় সরকারকেই সিদ্ধান্ত করতে হবে যে কোনটা ঠিক। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করব যে টোটাল বিষয়টা ম্যানেজমেন্টের সমস্যা। ম্যানেজমেন্টে কীভাবে সমস্যা? যেমন আমরা দেখলাম কি যে বিপিসি প্রাইভেট যে যারা অকটেন তৈরি করে তাদেরকে বলছে যে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি নাই, সে কারণে আমরা আপনাদের অকটেন কিনতে পারবো না। তো স্টোরেজ ক্যাপাসিটি যদি আপনার না থাকে, তবে প্রাইভেট কোম্পানির তেলগুলো কিনে আপনি সরাসরি পাম্পে দেন। তাই তো, অন্তত ঢাকা শহরের পাম্পগুলো তো আপনি দিতে পারেন। কিন্তু সেটা না করে আপনি চিঠি দেওয়া বলে দিলেন আপনাদের আমরা অকটেন কিনবো না, কারণ আমাদের স্টোরেজ নাই। তো স্টোরেজ না থাকলে আপনার যদি স্টোরেজ ফুলফিল থাকে, তার মানে আপনার অকটেন আছে। তো অকটেন যদি থাকে, আপনার পেট্রোল যদি থাকে, ডিজেলটা না হয় আমরা বাইরে থেকে 100% আনি, কিন্তু অকটেন আর পেট্রোল তো আমি 100% আনি না। না আনার কারণে এই যে আমার দেশের মধ্যে যেটা প্রোডাক্ট হচ্ছে, এইটা আমি ডিস্ট্রিবিউটটা করতে পারি না কেন? পাম্পের লোকজন, পাম্পের যারা চালায়, তারা কেন জানে না যে গাড়ি কখন আসবে এবং কয় গাড়ি আসবে সেটাও কেন জানে না? এবং এক গাড়ি মাল আসলে তারপরের গাড়ি এসে তার কন্টিনিউশন দিবে কিনা, এই পুরো সিরিয়ালটা সেই তেলে দিতে পারবে কিনা, এইটা কেন আমার এনশিওর করা হচ্ছে না? তার মানে কি মধ্যস্বত্বভোগী। এখন বলা হচ্ছে এই যে পরশুদিন আমরা পার্লামেন্টে মন্ত্রীর বক্তব্য শুনলাম যে অসাধু ব্যবসায়ীরা মজুত করছে। তো সরকার যদি জানেই অসাধু ব্যবসায়ীরা মজুত করছে, সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি? অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তেল উদ্ধার করেছে, জরিমানা করেছে, কিন্তু একজনকে কি জেলে পাঠিয়েছে? কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে? বলেছে যে সরকার কি বলেছে যে ভাই আমরা যুদ্ধবিধ্বস্ত একটা সংকটের মধ্যে আছি, আপনারা জনগণ আমাদেরকে হেল্প করেন, এই কথা কি সরকার বলেছে এখন পর্যন্ত? বলে নাই। এমনকি বেসরকারিভাবে যারা অকটেন এবং পেট্রোল উৎপাদন করে, গ্যাস এবং তেল কোম্পানি বাংলাদেশে যারা আছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সাথে এক কাপ চা খায় নাই যে আসেন তো দেখি আমরা সবাই মিলে এই সংকটটা কীভাবে দূর করতে পারি। শুধু কি তাই, দেখেন আমাদের হরমুজ প্রণালীর বাইরে পাইপলাইনে কিন্তু সৌদি আরব, ইউএ, তুরস্ক পাইপলাইনে কিন্তু তারা তেল নেওয়া করছে। সেই জায়গাতেও কিন্তু সরকার কোনো তেল আনার ব্যবস্থা করতে পারেনি। এখন এই জায়গায় হতে পারে যে অন্যভাবে তেল আনতে গেলে তো আমার টাকা লাগবে। বিগত সরকার তো আমার অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, টাকা সব শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে সরকার টাকা চাচ্ছে, এবং 2 মাসের সরকারের কাছে আমরা অনেক বেশি প্রত্যাশা করতে পারি না, কিন্তু মিনিমাম তো প্রত্যাশা করব। সরকারের মেকানিজম, ম্যানেজমেন্ট, সরকারের দলীয় নেতাকর্মীরা, এরা তো অন্তত এই ম্যানেজমেন্টে অ্যাক্টিভ থাকবে। এখন কোনো নেতাকর্মীকে আমরা কি এই ম্যানেজমেন্টের অ্যাক্টিভ থাকার মতো দেখেছি? কাউকে তো দেখছি না। অনেক ধন্যবাদ আপনাকে। তুষার, আপনি কি এই সংকটের এই অন্য কোনো দিক দেখেন?
প্রথমত এই সংকটটি শুরু হয়েছিল একটা বক্তব্যের মধ্যে দিয়ে। আমাদের সরকার সাধারণত 15 দিন থেকে 1 মাসের তেল মজুদ রাখে, তার মধ্যে ডিজেল বেশি মজুদে থাকে, আর অকটেন যেহেতু বাংলাদেশে হয় তাই অকটেন প্রতিনিয়ত সরবরাহের মধ্যে থাকে। তো ডিজেলই আসলে মূলত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুয়েল আমি যেটা বুঝি। তো সরকার যেটা করলো সেটা হলো সরকারের একজন কর্মকর্তা, উনি সরকারের লোক না, পলিটিক্যাল কেউ না, উনি বলে দিলেন যে আর 15 দিনের মজুদ আছে, অথবা গণমাধ্যম তার বক্তব্যকে এমনভাবে প্রচার করলো মনে হলো 15 দিন পরে তেল শেষ হয়ে যাবে। এটা বলার কোনো প্রয়োজন ছিল না, বলা উচিত ছিল পর্যাপ্ত মজুদ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু ওই দিন থেকে কিন্তু লাইন শুরু হয়ে গেল যে 15 দিন পরে আর তেল থাকবে না, তেল নিয়ে রাখ। এই যে একটা আতঙ্ক তৈরি করা হলো, আতঙ্কটা একটা মিসকমিউনিকেশন থেকে, এবং তারপরে যখন লাইন লাগলো তখনই মানুষ বুঝে ফেললো যে বাহ, এইখানে তো ব্যবসা করা যায়, এবং তারপরে হয়তো কিছু লোক ঢুকে পড়েছে। তবে আমি মনে করি যে এই মুহূর্তে সরকার যেটা করা উচিত, তারা যেহেতু তেলের দাম বাড়িয়েছেন, তাদের সকল পাম্পে অকটেন এবং পেট্রোল এবং অন্যান্য যে তেলগুলির সরবরাহ স্বাভাবিক আছে সেইগুলিকে মানে পুরোপুরিভাবে দিয়ে দেওয়া আগের সিস্টেমে। এমন তো নয় যে বাংলাদেশে এর আগে তেলের সংকট হয়ে গিয়েছিল, আমরা এরকম লাইন দিয়ে তেল নিতাম। তার মানে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা পারফেক্টলি চলছিল, ঠিক একই সিস্টেমে তাদেরকে তেল দিয়ে দিতে হবে এবং মানুষকে বলে দিতে হবে যে আপনার লাইন দেওয়ার প্রয়োজন নেই, আপনি যখন পাম্পে যাবেন তখন তেল পাবেন। এটা বলে দিলে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু এখন মানুষ কি করছে, যখন পাম্পে যাবেন তখন তেল পাবেন এই অবস্থা থাকলেও এখন সে গিয়ে সবাই মিলে লাইন দিচ্ছে। আপনার নিজের অভিজ্ঞতা কি? আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, আমি একাধিকবার লাইন দিয়ে এরকম তেল নিয়েছি। যেটা আমি করতাম, টকশো শেষ করে আমি রাতে গিয়ে একটা লম্বা লাইন দিতাম এবং শেষ পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা, এক পর্যায়ে দেখা গেল এটা 4 ঘন্টা হচ্ছে, 5 ঘন্টা হচ্ছে, এক পর্যায়ে দেখা গেল রাতে লাইন দিলে পর দিন দুপুরবেলায় আবার তেল পাওয়া যাচ্ছে। কেননা রাতে একটা পর্যায়ে রাত 2টা বা এরকম সময় তেল দেওয়া বন্ধ করে দেয়, আবার পরের দিন কেউ দুপুর 2টায় কেউ 12টায় খোলে। আমার এলাকাতে যে পেট্রোল পাম্প, সে 10 লিটারের বেশি তেল দেয় না, এবং একদিন দেয় তো 2 দিন দেয় না। এরকম একটা অবস্থা যখন তৈরি হলো তখন আমি চিন্তা করলাম যে গাড়ি কেন চালাতে হবে, আচ্ছা, তাহলে গাড়ি চালানোর প্রয়োজন নাই। আমরা যদি গাড়ি নাই থাকতো তাহলে আমি কি করতাম, সারা জীবনকে আমি গাড়িতে চড়েছি। তাহলে আমি চিন্তা করলাম যে আমার গাড়িতে যেহেতু গ্যাস নাই, আমি গ্যাসের গাড়ি চালাই না, তাহলে আমি গ্যাসের গাড়ি হচ্ছে উবার, গ্যাসের গাড়ি হচ্ছে পাঠাও বা রেন্টেড কার, আমি তাহলে তাতে চড়বো। আমি সিএনজি যেগুলো গ্যাসে চলে, কারণ গ্যাসের সরবরাহ ঠিক আছে মোটামুটি, তাহলে আমি সেটা করতে শুরু করেছি আপাতকালীন সময়। কারণ 8 ঘন্টা নষ্ট করে ধীরে ধীরে গাড়ি চালিয়ে পাম্প পর্যন্ত পৌঁছে এবং ফেরার পথে ওই পাম্পজনিত কারণে যে যানজট, তাতেই দেখা যায় 3, 4, 5 লিটার তেল নষ্ট হয়ে যায় প্রতিদিন। তাহলে 5 লিটার তেলের দাম কত এখনকার হিসেবে? 5×4 = 700 টাকা। তো 700 টাকার তেল পুড়িয়ে আমি যদি তেল পাই 20 লিটার, তার চেয়ে আমি যদি প্রত্যেক ট্রিপে এইসব ভাড়ার গাড়িকে 50 টাকা করে বা 100 টাকা করেও লাভ দিই, আমি 7 বার যাতায়াত করতে পারি। কিন্তু আমার তো সময় বেঁচে যাচ্ছে, শ্রম বেঁচে যাচ্ছে, আমার কষ্ট বেঁচে যাচ্ছে, যানজট কমে যাচ্ছে। আমার আরেকটা জিনিস মনে হয় যে ঢাকা শহরের কিছু বড় লোকের এই অভ্যাসটা ছেড়ে দেওয়া উচিত। একটার বেশি গাড়ি আছে, 2টা 3টা, সব গাড়িতে তেল ভরে রাখতে হবে। আপনি আগে যেভাবে দৌড়দৌড়ি করছিলেন গাড়ি নিয়ে, এখনও সেভাবেই যাবেন। এখন আপনি আপনার সবচেয়ে বড় গাড়িটা বের করবেন। আমাদের আরও একজন সতীর্থ আলোচক আছেন, গোলাম মাওলা রনি, তার একটা বিরাট গাড়ি আছে, উনি গাড়িটা বন্ধ করে রেখেছেন, চালাচ্ছেন না। আমার মনে হয় আমাদেরও তো কিছু চিন্তা করা উচিত। প্রত্যেক দিন গাড়ি নিয়ে বেরোতে হবে, কাছাকাছি দূরত্বে গাড়ি নিয়ে যেতে হবে। আমি এমনকি এটাও করেছি, ব্যাটারির গাড়ির দাম কত, মানে ছোট ছোট ব্যাটারির গাড়ি পাওয়া যায়, কিংবা ব্যাটারি রিক্সা কিনলে কি হয়, আমি সেইটারও প্রসপেক্ট পরীক্ষা করে এসেছি। তো আমাদের আসলে চিন্তা করতে হবে, ক্রাইসিস মানেই যে আমাকে ক্রাইসিসের কাছে মাথা নত করতে হবে এমন কোনো কথা নাই। এবং আরেকটা কাজ করেছি, আমি যখন চ্যানেলে আসি, চ্যানেলের যেহেতু গাড়ি আছে, সম্ভব হলে আমি চ্যানেলকে বলি গাড়ি নিয়ে আসতে, তাহলে তাদের গাড়িতে আসি। তাহলে আমি ভাগ করে ফেলেছি যে কোথায় চ্যানেলের গাড়িতে, কোথায় ভাড়ার গাড়িতে, কোথায় নিজের গাড়িতে, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হতো। কিন্তু আমাদের ধনী ব্যক্তিদের এই সংকটের মূলে কি আছে? এই সংকটের মূলে মূলত রয়েছে নির্বুদ্ধিতা। যে ভদ্রলোক শুরুতেই 15 দিনের প্যানিক তৈরি করলেন, এই ভদ্রলোক কেন করেছিলেন? এটা একটা নির্বোধের কাজ হয়েছিল। কারণ এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে এরকম হয় না যে তেল নাই। তাহলে উনি কিসের ভিত্তিতে বলে দিলেন আর 15 দিনের তেল আছে? উনি বলার পরে কিন্তু 2 মাস পার হয়েছে, তাহলে 15 দিনের গল্প উনি কেন করলেন? এবং এটা করেই প্যানিক তৈরি হলো। কমিউনিকেশন ফেলিওর খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমোডিটির বেলায়। এই যে জ্বালানি তেলের সংকট, এর মাঝখানে কিন্তু ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে। এবং লক্ষ্য করলে দেখবেন যে এটা নিয়ে আবার আমাদের গণমাধ্যম খুব একটা কথা বলছে না। কিন্তু আমি জানি না অন্যান্য জায়গায় কি অবস্থা। আমার এলাকার দোকানে গিয়ে আমি সয়াবিন তেল পাই নাই, যদিও আমাদের বাড়িতে সয়াবিন সেভাবে খায় না, অল্প খায়, কিন্তু তারপর আমি
খুঁজতে গিয়ে দেখলাম যে 1 বোতল সয়াবিন তেলও নাই ওই দোকানটাতে। জিজ্ঞেস করলাম, বলে যে সাপ্লাই খুবই শর্ট। সয়াবিন তেল কোথায় হারিয়ে গেল? সয়াবিন তো হরমুজ প্রণালীতে আসে না, তো এটা কোন তরমুজ প্রণালীতে আটকে গেল? আমি মনে হয় একটা জিনিস উপলব্ধি করছি, নতুন সরকার যেহেতু, এই সরকারের নতুনত্ব অথবা এই সরকারের কোনো কোনো মানুষের অনভিজ্ঞতা, এই সব কিছুকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের যে লোভী একটা চক্র আছে, যারা বিভিন্ন সময় কখনো মসুরের ডাল, কখনো সয়াবিন তেল, কখনো ছোলা, কখনো খেজুর, হেন জিনিস নাই যেটা দিয়ে তারা ব্যবসা করে না। আমার ধারণা তারা আবার সেই ধরনের কোনো কাজে লিপ্ত হয়েছেন। সরকারকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দেখা উচিত, কেননা বারবার যদি এই ধরনের কমোডিটি সংকট আসতে থাকে এবং প্রাইস হাইক হয়, তাহলে মানুষ আস্থা হারাবে। অনেক ধন্যবাদ। তুষার বলছিলেন যে অনভিজ্ঞতা, তো আপনিও যেটা টাচ করেছেন যে অনভিজ্ঞতা, এটা আর কতদিন বলা যাবে? অনভিজ্ঞতা তো এখন 2 মাসের মধ্যে তো অভিজ্ঞতা অর্জন করা যায়। কারণ আমি যখন দেখতেছি যে আমার কোন কোন জায়গায় আমি ফেল করতেছি, আমি যখন সাধারণ মানুষের চোখে দেখি। আর আরেকটা বড় সমস্যা হলো কি, সরকারে যেই যায় টেবিলের এই পাশে বসলে আর ওই পাশটা দেখে না। সরকারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মন্ত্রী যদি তিনি বিরোধী দলে আছেন, এই চিন্তাটা করে যদি পরিস্থিতিটা দেখেন, তখন কিন্তু প্রকৃত চিত্রটা দেখতে পাবেন। কিন্তু বিরোধী দলকে আস্থায় নিলে অসুবিধাটা কোথায়? বিরোধী দলের আস্থায় নিলে যদি আমি আর মান সম্মান যায়, সমস্যাটা তো ওই জায়গায়। জাতীয় সংকট তো, হ্যাঁ, আন্তর্জাতিক সংকট। এখন জাতীয় সংকটে আমি যদি মনে করি যে আমি বলবো একটা হবে আরেকটা, এটা তো সমাধান না। এখন জাতীয় সংকটের মধ্যে জাতীয়ভাবে মীমাংসা করার মতো ওইরকম একজন ব্যক্তিত্ব লাগবে, তো যিনি এটা গাইড করবেন, যার মাধ্যমে এখন হতে পারে। এবং গত গভর্নমেন্টের সময় আমরা দেখেছি, মানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট, দেখেছি একজনের সিদ্ধান্তের বাইরে কেউ কিছু সিদ্ধান্ত নেওয়ার সাহস পায় না। এবং সেটা যদি এখনো কন্টিনিউ করে এই প্রসেসটা, যে একজনই সিদ্ধান্ত দেবে, একজনই সব কিছু করবে, তা আমি এই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বলছিলাম যে একজনের সিদ্ধান্ত যদি সব হয় বা করতে হয়, একজনকেই যদি সব ডিসিশন নিতে হয়, তো এত চাকর পাকর রাখার দরকারটা কি? এটা আমি আওয়ামী লীগ আমলে বলেছিলাম, এটা আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম, আমি এখনও বলছি। যদি প্রধানমন্ত্রীকেই সব সিদ্ধান্ত দিতে হয়, তো আমার এত চাকর পাকর রাখার দরকারটা কি? তো প্রধানমন্ত্রী একাই সব করুক। সেই ম্যানেজমেন্টটা এই 2 মাসের মধ্যে শিক্ষা হওয়া উচিত। এখন 2 মাসের অভিজ্ঞতা যদি আমার 5 বছর টানতে হয়, যদি প্রতি বছরই এরকম হয় যে এরকম এই তেলের কিন্তু সংকট হবে বিএনপি গভর্নমেন্ট, যদি এটা মাথার মধ্যে ঢুকে যায়, যেমন তুষার যে কথাটা বলছেন যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, আমি তো আশঙ্কা করছি আগামী রোজা বা কোরবানির ঈদের আগে মশলার কি সংকট হবে। কারণ এই তো প্রত্যেকটা কমোডিটি নিয়েই তো ব্যবসা হয়। দেখা যাবে যে আদার দাম বেড়ে গেল অথবা জিরার দাম বেড়ে গেল, এরকম একটা কিছু হয়ে যাবে। কারণ যেই সিন্ডিকেট সবসময় কাজ করে, তারা তো ওত পেতে আছে যে এই জায়গাটায় নতুন গভর্নমেন্টের কোন জায়গায় দুর্বলতা আছে, ওই দুর্বলতার জায়গায় তারা সবল অবস্থায় ঢুকে যাবে, ঢুকে গিয়ে যা হওয়ার তাই করবে। এখন গভর্নমেন্টকে যদি ওইটা না বোঝা যায়, যে গভর্নমেন্টের এমন তো না যে এই গভর্নমেন্টের মধ্যে সবাই নতুন, এমন তো না, পুরনো মানুষও তো আছেন, অভিজ্ঞতা তো তাদেরও আছে। এই পুরনো নতুন মিলেই তো। এখন জ্বালানি মন্ত্রী তো নতুন না, জ্বালানি মন্ত্রী তো ছিলেন তিনি। হ্যাঁ, কারণ উনি যখন ছিলেন ওই সময়ের প্রেক্ষিতেই তো বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, নাইকো মামলায় তো জেল খাটতে হয়েছে, উনি তখন মন্ত্রী ছিলেন। তো সেই অভিজ্ঞতাও তো আছে। তো এখন যদি অভিজ্ঞতা আমরা কাজে না লাগাই, আমি যদি অতীতে আমার কি হয়েছে, বর্তমান অবস্থায় কি, ভবিষ্যতে কি হতে পারে, সরকারের চেয়ারে বসে যদি আজকে বসে যদি আমি আগামীকাল কি হতে পারে এটা যদি দেখতে না পারি, তবে আমার আর সরকারের মধ্যে ডিফারেন্সটা কি? আমি তো জনগণ, আমি তো জানি না আমার আগামীকাল কি আছে, কিন্তু সরকারকে তো জানতে হবে যে আমার আগামীকাল এই জিনিসটা আছে। অনেক ধন্যবাদ। তুষার, আচ্ছা দাম বাড়ানো হলো, প্রথম তো 1 মাস মানে দাম বাড়ানো, অনেকদিন বাড়ানো হয় নাই, তারপরে বেড়েছে। এতে সরকার কি গেইন করলো, আর এখন শেষ মুহূর্তে এসে বাড়ালো? আসলে শেষ মুহূর্তে বাড়ায় নাই সরকার, আসলে একেবারে যে জায়গায় এসে না বাড়ালেই চলবে না সেখানেই বাড়িয়েছে। দাম বাড়ানোর বিপক্ষে আমি না, এই কারণে যে সরকার প্রচুর ভর্তুকি দিচ্ছিলেন এবং এই ভর্তুকির পরিমাণটা বেড়ে গিয়েছিল। সাধারণত যেটা ঘটে, আমাদের সরকার অকটেন এবং পেট্রোলে বেশি দাম নেয়, কারণ ধনীরা এই তেলটা ব্যবহার করেন, গাড়ি যারা চালান তারা, এবং তারা কিছু অতিরিক্ত টাকা দেন, সেই টাকাটা আবার সরকার ডিজেলে এবং অন্যান্য যেসব প্রয়োজনীয় তেল আছে সেখানে কিছু ভর্তুকি দেন, মূলত ডিজেলে। তো এখন
সরকার পেট্রোল অকটেনের মূল্য বাড়ান নাই, ফলে ডিজেলে যে ভর্তুকিটা দেওয়ার কথা ছিল ওই ভর্তুকিটাও সরকারকে পকেট থেকে দিতে হচ্ছিল। তো যে কারণে উপায় ছিল না, সরকারকে পেট্রোলের অকটেনের মূল্য বাড়াতেই হতো এবং ডিজেলের মূল্য তো যেহেতু বাড়তি সারা পৃথিবীতে বাড়াতে হয়েছে। তবে ডিজেলের ভর্তুকিটা কিন্তু অব্যাহত আছে। যদি সরকার পেট্রোল এবং অকটেনের দাম না বাড়াতেন তাহলে ডিজেলের দাম আরও বাড়াতে হতো। তো সেটা হয় নাই এবং সরকার তো আসলে আর্থিক সংকটে আছেন, এই কারণে যে IMF এর ঋণের যে কিস্তি সেটা দেরি হয়ে যাচ্ছে এবং তেল কেনার জন্য সরকার বলেছে যে $2 বিলিয়ন তারা খরচ করেছেন এরই মধ্যে। আমি মনে করি না যে তেলের দাম যতটুকু বেড়েছে এটা অযৌক্তিক। তবে সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব জনগণের সাথে যোগাযোগ, ভোক্তার সাথে যোগাযোগ স্থাপন করে এই যে প্যানিক বাইং এটা বন্ধ করতে হবে। মধ্যস্বত্ব যদি কেউ ভোগ করে থাকে তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, একজনও যদি ধরা পড়ে, যাতে মানুষ কোনোভাবে এই ঝুঁকি না নেয় যে তেল জমাবে। তেলের এই সংকটের মধ্যে কিন্তু এটা রাজনীতিও আমরা লক্ষ্য করছি। কিছু তো আছে, বিরোধী দল বলছে সরকার পারছে না, হ্যাঁ না তেন না বলছে, কিন্তু এই বিরোধী দলকে দিয়ে দিলে আরো খারাপ অবস্থা করবে। সরকার যতটা না অভিজ্ঞতার সংকটে আছেন তার চেয়ে বেশি সংকটে আছে বিরোধী দল। সরকারে তো তবু কিছু লোক আছেন যারা অতীতে সরকার ছিলেন, এই বিরোধী দলে কেউ কি জীবনে সরকারে ছিলেন? এরা জীবনেও সরকারে নাই, তো এরা তো আরো অনভিজ্ঞ, এদের কথাবার্তার মধ্যে অনভিজ্ঞতার ছাপ আছে। বিরোধী দল বলেছিল ছায়া সরকার করবে, আপনার মনে আছে নিশ্চয়ই। তো ওনাদের ছায়া তেল মন্ত্রীটা কোথায়, ওনাদের ছায়া জ্বালানি মন্ত্রী কোথায়? উনি এসে বলুক উনি কিভাবে এটাকে হ্যান্ডেল করতো, পরামর্শ দিক সরকারকে। এই বিরোধী দল না বলেছে তারা সরকারকে সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত, তারা সকলেই একই পক্ষে, তারা গণতন্ত্রের পক্ষে, তারা জুলাই আন্দোলনের পক্ষে, তারা চায় কখনো আর স্বৈরতন্ত্র মাথাচাড়া না দিক। তাহলে এরকম একটা অবস্থায় কেন সরকারি দলকে তারা ফেলতে চাইবে? যদি তাদের কাছে যোগ্য জ্বালানি ব্যবস্থাপক থাকে তারা সরকারকে অফার করুক, সেটা তো তারা করছেন না। আমি মনে করি এই ধরনের ক্রাইসিসে রাজনীতি বাদ দেওয়া উচিত, কেননা এটা জাতীয় ক্রাইসিস। কালকে যদি ডিজেল না থাকে সেচ হবে না, ডিজেল না থাকলে পরিবহন হবে না, ডিজেল না থাকলে আমাদের সবজি পচবে, ঢাকা এবং অন্যান্য শহরে এসে পৌঁছাতে পারবে না। শহর তো সবজি উৎপাদক না, শহর তো চাল উৎপাদক না, খাবার উৎপাদন করে না। তাহলে এই যে ক্রাইসিস তৈরি হবে, এই ক্রাইসিস হলে কারা ভুগবে? জনগণ ভুগবে। রাজনীতির প্রয়োজনে এমন কিছু করা উচিত না যাতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু জীবনে বহু ক্ষমতায় যাওয়া যাবে, কিন্তু জনগণের ক্ষতি করে ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি সত্যিই তাদের কাছে এক্সপার্টাইজ থাকে তারা বলুক। ধন্যবাদ আপনাকে। আর ইউনূস সাহেব, আর একটা কথা বলি, মানে এটা আমি যেখানে যে আমি ডেকে আনি, উনি না এত বিদেশি লোক এনে শহর ভরে দিয়েছিলেন, তাহলে উনি জ্বালানি খাতেরও একজন বিদেশি লোককে প্রপোজ করুক যে বিদেশে খুব পারে তারা। এখন কোথায়? এখন তো দেখি কারো নাম বলে না কেউ। এই সুশীলরা কোথায় যারা বাংলাদেশ থেকে ফিরে এসে রিভার্স ব্রেন ড্রেন করে বাংলাদেশের মানে উজানে বাদ না দিয়ে বাটিতে বাদ দিবে, সেই লোকগুলা কোথায় যারা এত এত জানেন? তারা কেন পরামর্শ দিচ্ছেন না? ধন্যবাদ। কিন্তু এই জ্বালানির কারণে কিন্তু সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। মানুষের কিন্তু না বিশ্বাস, আসলে এটা নিশ্চয়ই না বোঝার তো কোনো কারণ নেই, আমরা সবাই জানি, সবাই দেখছি। কিন্তু এই পরিস্থিতিতে এখন সরকার মানে কী পদক্ষেপ নেয় আমি জানি না, কী অবস্থাটা এখন, আগামী দিনে কি হবে, কী অবস্থায় আছে এটা তো কেউ জানে না। এখনও লম্বা লাইন আছেই, লাইন তো কমে না। এইটা আসলে সরকার জনগণের সাথে মোরালি থাকতে হবে, সাপোর্ট দিতে হবে জনগণকে, অন্তত কিছু না হলেও মানসিকভাবে তোরা সাপোর্ট দিতে হবে। সরকার দলের যারা নেতা কর্মীরা আছে সারা দেশে তারাও জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণকে বলতে হবে যে এই সংকটের সময়ে আমরা যাতে প্যানিক তৈরি না করি, কেউ যাতে 5 লিটার 10 লিটার তেল যাতে আমরা লুকায় না রাখি, যাতে বাথরুমের মধ্যে তেল না রাখি, বেডরুমের মধ্যে তেল না রাখি। শোনা যাচ্ছে যে একটা গোয়েন্দা প্রতিবেদন নাকি হচ্ছে, কারা কারা তেল স্টক করেছে সেটা নাকি গোয়েন্দা প্রতিবেদনে আছে, নাকি পাম্পেই রাখা হয়েছিল, পাম্পেই রাখা হয়েছে। অনেক শুনতেছি যে অনেকে নাকি পাম্পেই তেল রেখেছে, যে তেল নাই, কারণ পাম্পের তো কয়েকটা স্টোরেজ থাকে, একটা দুইটা স্টোরেজের মধ্যে রেখে দিল, এরকম নাকি শোনা যাচ্ছে। এখন যেটাই হোক, এখন জনগণকে প্যানিক অবস্থা থেকে তৈরি করার জন্য সরকার তো বড় মেকানিজম। সরকারের একটা মানুষ যদি একটা কথা বলে, আর জনগণের 20টা কথার চেয়ে সরকারের একটা কথার গুরুত্বপূর্ণ বেশি, যেটা তুষার শুরু থেকেই বলেছে যে সরকারের একটা লোকের বক্তব্যে টোটাল প্যানিক তৈরি হয়েছে। কিন্তু এখন সরকারের পক্ষ থেকে জনগণকে যদি, যেটা প্রথম কথা হলো যে দাম বাড়ালে যদি পাওয়া যায় তো জনগণ তো এটা মেনে নেবে যে ঠিক আছে আপনি ভর্তুকি দিচ্ছেন, আবার সমন্বয় করছেন, আমার অসুবিধা নাই,
আমি 20 টাকা দিয়ে বা 30 টাকা অতিরিক্ত দিয়ে আমি তেল কিনবো, কিন্তু আমার প্রাপ্তিটা নিশ্চিত করেন। জনগণের মেনে নেবে। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, এখন তেলের অবস্থাটা এমন যে এই তেলের দাম 1 টাকা যদি বাড়ে, জিনিসপত্রের দামের উপর প্রভাব পড়ে গিয়ে 5 টাকার। হ্যাঁ, তো এখন আজকে যে পরিবহন মালিকরা বসছে, তারা ভাড়া বাড়াবে। এখন পরিবহনের ভাড়া যদি বাড়ে, তো এখন জিনিসপত্র ধরেন রাজশাহী থেকে বা ময়মনসিংহ থেকে যেই সবজিটা আসবে, তারা তো এখানে এসে ওইখানে তার গাড়ির যদি 500 টাকার অতিরিক্ত তেল লাগে, সে তো এখানে এসে 2000 টাকার সম পরিমাণ জিনিসপত্রের দাম বাড়াই দিবে। এটাই স্বাভাবিক। ভোক্তা পর্যায়ের সবার উপরে সেটা ট্যাক্সের উপর পড়বে। মানুষ তারপরও মেনে নেবে যদি তেলের নিশ্চয়তা পাওয়া যায় যে আমি পাম্পে যাব, তেল নিব, টাকা অতিরিক্ত গেছে, তাতে কী হয়েছে আমি বুঝে নিব। সরকার এই সমস্যাটা সমাধানের জন্য চেষ্টা করতেছে। চেষ্টাটা দৃশ্যমান হইতে হবে। আমি শুধু মুখে বললাম যে আমার তেল আছে, কিন্তু আমি পাম্পে গিয়ে দেখলাম সেটা নাই। মানুষের প্রতি, সরকারের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হবে। এটা এই মুহূর্তে 2 মাসের মধ্যেই দেশবাসী চায় না। দেশবাসী চায় যে সরকার চেষ্টা করছে, এইটা অন্তত প্রকাশ পাক, এইটা অন্তত চেষ্টা করুক। সারা দেশের নেতাকর্মীরা সবাইকে নিয়ে, দেশবাসীকে নিয়ে প্রত্যেকটা পাম্পে পাম্পে যদি তারা কাজ করতো যে ঠিক আছে যতক্ষণ লাইন থাকবে ততক্ষণ তেল দিতে হবে, এইটা নিশ্চিত করতে হবে। এইটা নিশ্চিত করা না গেলে এই মুহূর্তে জিনিসপত্রের দামে নিয়ে যেমন মানুষের উপর না বিশ্বাস হয়েছে, এটা আরেকটা। এখন আবার একটা প্রশ্ন আছে যে দাম বাড়ানোর পরে, সমন্বয় করার পরে যদি তেল পাওয়া যায়, তো দাম যখন কম ছিল তখন তেল পাওয়া গেল না কেন? তেল তো আর আমি নতুন করে আনি নাই। তার মানে একটা গ্রুপ ছিল যারা তেলের দাম বাড়ানোর জন্য অপেক্ষা করছিল, যেই গ্রুপের প্রেসারে এতদিন তেলের দাম বাড়ানো হয় না, হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। সরকার তো ভর্তুকি দেয় নাই, বলেছে যে আমরা চেষ্টা করেছি জনগণের উপর যাতে চাপটা না পড়ে। হ্যাঁ, সরকারের এই উদ্যোগটা প্রশংসনীয় যে এই সংকটের মধ্যেও সরকার দামের সমন্বয় করে নেই। সমন্বয় যখন হলো তখন আমার নিশ্চয়তা লাগবে, আমি 20 টাকা বেশি দেবো, আমি যখন ইচ্ছে তখন তেল পাবো, এটা লাগবে। এটা না হলে মানুষের মধ্যে সেই আত্মবিশ্বাস, সেই সরকারের প্রতি যে মানুষের, এই 2 মাসের সরকারের প্রতি যে মানুষের আস্থা, সেই আস্থাটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা নষ্ট করা ঠিক হবে না। ধন্যবাদ। তুষার, আপনি কি সিন্ডিকেট দেখেছেন কখনো? না, সিন্ডিকেট দেখি নাই, তবে সিন্ডিকেট হয়। ব্যবসার যে প্রকৃতি, সেই প্রকৃতিতে যারা বাল্ক ইম্পোর্টার থাকেন, বাল্ক ইম্পোর্টাররা সিন্ডিকেশন করতে পারেন। আমাদের ব্যবসার, বাংলাদেশের এই ধরনের আমদানি ব্যবসা কিছু বৃহৎ আমদানিকারকের হাতে বহুদিন ধরে বন্দী। বিশেষ করে কমোডিটি, চাল, ডাল, চিনি, লবণ, তেল, এগুলো যারা আমদানি করেন, এরা কিন্তু সরকার জানে এগুলো কারা করেন, কোন বড় হাউসগুলো করে এবং কিভাবে আসে। সরকার কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি যে এত এত কোটি টাকার মাল আনে এবং নিয়ে যায়, এই পুরো জিনিসটা কিন্তু সরকারের নখদর্পণে থাকে। কারণ বন্ডেড ওয়্যারহাউস সিস্টেমে তারা এটাকে আনেন, কত মিটার সুতা ঢুকে, কত মিটার কাপড়, কয়টা বোতাম ঢুকে, সরকারের কাছে কিন্তু সব হিসাব থাকে। তাহলে এই কারা কত পরিমাণ এলসি খুলেছেন এবং কি পরিমাণ তেল বাংলাদেশে প্রবেশ করেছে, কি পরিমাণ তেল পাইপলাইনে আছে, এটাকে ডিজিটাইজ করা কিন্তু খুব কঠিন ব্যাপার না। এবং বন্ডেড ওয়্যারহাউসে পাসবুক থাকে, এই পুরো ব্যাপারটাকে একটা ডিজিটাইজ পাসবুকে নিয়ে আসাও কিন্তু খুব সহজ। যে যারা বাল্ক প্রোডাক্ট আমদানি করেন, যারা বিদেশ থেকে এই খাদ্যপণ্য, আবশ্যকীয় ঔষধ, অত্যাবশ্যকীয় পণ্য যারা আমদানি করেন, এরা যারা এবং তাদের কোম্পানিগুলির সম্পূর্ণ আমদানি রপ্তানি পুরো ব্যবসাটাকে সরকার কিন্তু চাইলে হাতের মুঠোয় রাখতে পারেন, কিন্তু এটা কখনোই রাখেন নাই। কারণ এরাই আবার এই দলগুলিকে চাঁদা দেয়, এমপিদেরকে পৃষ্ঠপোষকতা করে, এলাকার বিভিন্ন কাজের পৃষ্ঠপোষক তারা, মসজিদ, মাদ্রাসা, খেলার ক্লাব থেকে শুরু করে সব জায়গায় এরাই দান খয়রাত করেন। ফলে এক ধরনের নির্ভরশীলতা থেকে এদেরকে কেউ চটাতে চান না। কিন্তু আমি মনে করি যে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া সরকারের জন্য 1 মাসের 2 মাসের ব্যাপার। কিন্তু সব সরকারের আমলেই তো আমরা এটা নিয়ে শুনি, কোনো অ্যাকশন তো দেখি না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি বিগত সরকারের সময় একজন ব্যাংক লুটেরা, একজন শিল্পপতির নামে গান শুনতে পাবেন, তার নামে গান গাওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে উনি পটিয়াবাসীর জন্য নিয়ামত।
এ লোক সারা বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু ওনার নিয়ামত শুধু পটিয়াবাসীতে আসে। হ্যাঁ, তো পটিয়াবাসীর জন্য উনি কেন নিয়ামত হলেন? উনি ইন্টারভিউ ছাড়া পটিয়াবাসীকে চাকরি দেয়, পটিয়াবাসীদের নামে ভুয়া লোন ইস্যু করে, পটিয়াবাসীর নামে টাকা লুটপাট করে, পটিয়াবাসীদেরকে উনি খুশি রাখে। তো দেখেন, ওই গানের মধ্যেই লুকিয়ে আছে এই ঘটনাটা। ব্যবসা করে সারা দেশে, নিয়ামত হয় পটিয়াবাসীর জন্য, এবং মানে এই ভদ্রলোক একেবারে ভক্তির সাথে গান গায়, মনে হয় যে উনি একজন সুফি পীর সাহেব। তো এই অবস্থাটা যে তৈরি হয়েছিল একটা সরকারের সময়, এটাই তো প্রমাণ করে যে সরকারগুলি এই ধরনের লোককে পৃষ্ঠপোষকতা করে, এবং এই পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারাই অলিগার্ক তৈরি করে। কারণ অলিগার্ক তৈরি করার একটা সুবিধা হচ্ছে, অলিগার্করা এই সরকারের হয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করে, এবং অর্থ আয় করা বলেন অথবা অর্থ ব্যয় করা বলেন, এই ব্যাপারগুলি নির্দেশে করে থাকে। বিএনপি সরকারকে আমি এই ধরনের সরকার মনে করি না এখনো, কিন্তু আমি এই অলিগার্কদেরকে নাম দিয়েছি ভোদড়। কেন ভোদড়? কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ভোদড় দিয়ে মাছ ধরে, 5টা-6টা ভোদড় থেকে ছেড়ে দিলে অনেক মাছ ধরে নিয়ে আসে। এই আর্থিক খাতে ভোদড় তৈরি করার যে রাজনীতি, এই রাজনীতিটা বন্ধ করতে হবে, এবং কোনোভাবেই ব্যবসায়ীদেরকে ব্যবসা ছাড়া অন্য কোথাও নাক গলাতে দেওয়া উচিত না। ওনার কাজ ব্যবসা করা, ডাক্তার সাহেবের কাজ ডাক্তারি করা, প্রকৌশলীর কাজ প্রকৌশল করা, সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা। কিন্তু এই ব্যবসায়ীরা কি করেন? ওনাদের হাতে টাকা থাকার কারণে, এবং টাকা যেহেতু সর্বব্যাপী, যে কোনোখানে এটা ব্যবহার করা যায়, যে কোনোখানে টাকা, কবরস্থান থেকে শুরু করে একেবারে জন্মস্থান, সবখানে টাকা খরচ হয়। তো এই জন্য তারা টাকা ব্যবহার করে মানুষকে, জাতিকে জিম্মি করে ফেলেছেন। তো এই সিন্ডিকেশন ভাঙার জন্য সরকারকে কিচ্ছু করতে হবে না। আরেকটা কাজ ওনারা করতে পারেন, বাংলাদেশের যে উচ্চ ধনীদের ক্লাবগুলি আছে, ওইখানে গোয়েন্দা নিযুক্ত করে রেখে দেন, ওখানে বসে বসে এইসব আলাপ হয়, কে কয় টাকার জিনিস আনবে, কি করবে না করবে, এবং অনেক খুশি করে তারা না, যে এত কোটি লাভ করেছি, এই যে আপনি বললেন যে ডাক্তাররা কেন কি করবে, এই চিকিৎসা পরিষদ আরো কি কি পরিষদ আছে না, এগুলোর প্রয়োজন কি? এগুলো কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে এক সময় ডাক্তাররা করতে কি সরকারের উপরে বেশ একটা হম্বিতম্বি করতে পারত, কারণ এক হলো ডাক্তার কম ছিল, আরেকটা হচ্ছে ডাক্তাররা খুব ঐক্যবদ্ধ ছিল। বাংলাদেশের ডাক্তারদের একটাই সংগঠন ছিল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এখন এইটা নিয়ন্ত্রণ যার কাছে থাকতো, সে চাইলে সরকারের উপরে ওই বিজিএমইএ যেমন এখন চাপ সৃষ্টি করে, ওরকম চাপ সৃষ্টি করতে পারত। তখন এই রাজনীতিবিদরা ঠিক করলেন যে না, ডাক্তারদেরকে বিভক্ত করে দিতে হবে। এইখানে আওয়ামীপন্থী ডাক্তার, বিএনপিপন্থী ডাক্তার, জামাতপন্থী ডাক্তার, কমিউনিস্টপন্থী ডাক্তার, জাসদপন্থী ডাক্তার, এদেরকে আলাদা আলাদা সংগঠন করিয়ে দিতে হবে। তারপরে এদেরকে রাজনীতিতে ব্যস্ত করে দিতে হবে। আর এই রাজনীতির উপরে ভিত্তি করে এদেরকে পোস্টিং দেওয়া, প্রমোশন দেওয়া, মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানানো, বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো, বিদেশে ট্রেনিং করতে পাঠানো, ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করা, এগুলো সব রাজনীতির ভিত্তিতে হবে। অথচ ডাক্তারের শপথ কি? ডাক্তারের শপথ হচ্ছে দলমত, রাজনীতি এবং বংশ, অর্থ, প্রতিপত্তি কোনো কিছু বিবেচনায় নেবেন না। রোগী তার কাছে রোগী, আর রোগী যখন ডাক্তারের কাছে যায়, রোগীকে জিজ্ঞেস করে উনি বিএনপি করতো না আওয়ামী লীগ করতো, কি জিজ্ঞেস করে না। কিন্তু এই যে সরকারি চাকরি, যেহেতু ডাক্তারদের ক্যারিয়ারের একটা পাথ, এই সরকারি চাকরিকে সরকার কি করলো, একটা ব্ল্যাকমেলিং ইনস্ট্রুমেন্ট হিসেবে হাতে নিল, যে আপনি যদি প্রফেসর হইতে চান, আমি ছাড়া কিন্তু আপনি প্রফেসর হইতে পারবেন না। আর একটা সাধারণ ডাক্তারের, যিনি পড়াশোনা করেছেন, তার জীবনের লক্ষ্য থাকে উনি প্রফেসর হবেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল হবেন, হাসপাতালের ডিরেক্টর হবেন, প্রশাসনের ডিজি হবেন, আর যদি অনেক খুশি হয়ে যান তাহলে আমাদের কিছু ডাক্তারের মতো এমপি হয়ে গিয়ে মন্ত্রী হবেন। তো এই যে এই স্বপ্নের জায়গাটা কি করেছে দেখেন, তারা প্রথমে চাকরির ক্ষেত্রে এমন একটা অবস্থা করেছে যে আপনি যদি আমার লোক না হন, আপনি প্রমোশন, প্রফেসর, এই প্রিন্সিপাল এগুলো হইতে পারবেন না। ভালো কথা, হইলেন প্রিন্সিপাল, প্রফেসর সব, আমার কথা মতো যদি কাজ না করেন তাহলে কিন্তু আবার চাকরি যখন চলে যাবে, রিটায়ারমেন্টের পরে কিন্তু আপনি কোনো সংগঠন কোথাও গিয়ে খুব ভাবসাব নিতে পারবেন না। তারপরেও যদি আপনি মনে করেন যে না, আপনি একটা এমপি মন্ত্রী হইতে চান, জীবনে রাজনীতি করতে চান, তাহলে আমার কথা আপনার শুনতে হবে। বলে এইভাবে তারা ডাক্তারদেরকে ভাগ করে ফেললেন, এবং তারপরে কি করলেন, তারা এই ডাক্তারদের নির্বাচনের মাধ্যমে নিজের দলবলকে আনার চেষ্টা করলেন। এটার করুণ পরিণতি আমরা দেখেছি কোভিডের সময়। কোভিডের সময় আওয়ামী লীগ সরকার শুরুর দিকে কাউকে পিপিই দিতে পারছিল না। ওই সময় স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি শুদ্ধ করে পিপিই বলতে পারতেন না, উনি এসে বলে পিপিপি 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 বলতো। এটা নিয়ে ওনাকে অনেক মক করা হয়েছে। ওই সময় কি হলো, ডাক্তাররা কোনো কিছু পাচ্ছে না, মাস্ক পাচ্ছে না, পিপিই পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। শুরুর দিকে প্রায় 1 মাস এরকম একটা অবস্থা ছিল। ওই সময়ে এই ডাক্তারদের সংগঠন, যেগুলি সরকারের পক্ষে ছিল, তারা একটা সংবাদ সম্মেলন করে বলল যে পিপিই যে পাচ্ছে না এটা মিথ্যা,
সব কথা মিথ্যা, এগুলো ষড়যন্ত্র, এগুলো বিএনপি জামাতের ষড়যন্ত্র। তো এই পর্যায়ে আমাদের বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, মঞ্জুরুল ইসলাম। মঞ্জু, আপনি এই অল্প আগে আমরা তুষারের কাছ থেকে একটা চাঞ্চল্যকর তথ্য পেলাম, যেটা হচ্ছে যে ডাক্তারদের একটা শপথ আছে। আপনি তো উনি ডাক্তার কমিউনিটির মানুষ, উনি এটা বলেছেন। আপনি সাংবাদিক, আপনি সাংবাদিকদের কি শপথ আছে? তুষার শপথের পাশাপাশি আরেকটা বলছে যে ডাক্তাররা শপথ ভঙ্গ করতেছে হ্যাঁ, অনেক ক্ষেত্রে। আর সাংবাদিকদের বেলায় সাংবাদিকরা শপথ ভঙ্গ করে না, কারণ শপথই তো নাই। পেশার তাইলে কি আছে কি? আমাদেরকে, আমরা যখন পেশায় আসছি, আমাদের বড়রা আমাদেরকে শিখাইছে যে সত্য, নিরপেক্ষ, নির্মোহভাবে সাংবাদিকতা করতে হবে। এর বাইরে আমাদের সামনে আর কিছু নাই। কিন্তু আমাদের কাছে কোনো শপথ নাই, আমাদের কাছে আর কিচ্ছু নাই। আমরা যেই বড় ভাই বা যেই প্রতিষ্ঠানে যে চাকরি করে, যখন যেই প্রতিষ্ঠানে চাকরি করে, ওই প্রতিষ্ঠানের আদর্শ, ওই বড় ভাইয়ের আদর্শে বড় হয়। আবার ওই প্রতিষ্ঠান থেকে ছেড়ে যখন আরেক প্রতিষ্ঠানে যাই আমরা, তখন ওই প্রতিষ্ঠান আমাদেরকে যেভাবে চালায়, তার যে মানে সম্পাদকীয় নীতি, তার যে পলিসি, আর কোনো না কোনো বড় ভাইয়ের আন্ডারে চলে যায়, তখন ওইভাবে আবার আরেকটা ফরমেশনে আমরা চলে যাই। এরপরে এই ছোট ভাইটা যখন আস্তে আস্তে নিজেই বড় ভাই হয়ে যায়, তখন কিন্তু আবার সে তার মতো করে সব চালায়। সেই ক্ষেত্রে আমাদের এই পেশার মধ্যে এখন পর্যন্ত কোনো গাইডলাইন নেই। সাংবাদিকতা পেশায় কোনো গাইডলাইন নেই। এমনকি লিখিত নাই, কিন্তু অলিখিত তো আছে। অলিখিত আছে, কিন্তু এটা লিখিত থাকা দরকার ছিল। এমনকি যেমন আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি যখন এইটিসিসে সাংবাদিকতায় ঢুকি, আমি কিন্তু কোনো বায়োডাটাও জমা দিই নেই। চাকরি চাবো একটা অফিসে, আমি কোনো বায়োডাটাও জমা দিই নাই। ওই যে আমি দুইটা কাজ করি নাই জীবনে, সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশায় একটা দরখাস্ত করি নেই চাকরির, আর কোনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা নেই। এই দুইটা কাজ আমি করি নাই। তো এখন আমাদের সাংবাদিকতার এই শৃঙ্খলাটা এই মুহূর্তে যে আমাদের নতুন তথ্যমন্ত্রী বলছেন যে এই একটা ডাটাবেস তৈরি করা, প্রত্যেক সাংবাদিকের একটা ডাটাবেস তৈরি হবে, তার শিক্ষাগত যোগ্যতা কী, তার ট্রেনিং কী, সে কতদিন চাকরি করে, একটা ডাটাবেস তৈরি করবে এবং একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। আমরা ধরেন ঢাকা শহরে বসে আছি, আমরা অনেক পত্রিকা অনলাইন থাকি। মফস্বলে ঢাকা শহরের চেয়ে বেশি পত্রপত্রিকা আছে। আমাদের যে সমস্ত ধরেন উপজেলা পর্যায়ে যে সমস্ত প্রতিনিধি আমাদের আছে, প্রত্যেকে 2-3টা অনলাইনের মালিক, এবং এক একজন মফস্বলের বহু করেসপন্ডেন্ট আমাদের আছে, বিভিন্ন কাগজের আছে, যারা ঢাকার একটা দৈনিক পত্রিকার প্রতিনিধি কিন্তু লোকাল একটা পত্রিকার সম্পাদক, এরকম বহু আছে। কিন্তু তো এই যে আমাদের এই সেক্টরটা বড় হয়েছে আস্তে আস্তে, বিশেষ করে 90-এর পরে আমাদের এই সেক্টরটা বড় হয়েছে। 90-এর পরে আমরা কি দেখলাম, যখন সমানে পত্রপত্রিকাগুলো বের হলো, কালাকানুন যখন উঠে গেল, তখন সাংবাদিক পাওয়া যেত না। এই যারা এন্টারপ্রেনার, যারা উদ্যোক্তা, তারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বেকার যারা ছিল, বিএ পাস, এমএ পাস, সবাইকে সাংবাদিকতায় ঢুকাই দিল। এরপরে যখন ইলেকট্রনিক মিডিয়া আসলো, তখন কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক পাওয়া যেত না। বিশেষ করে প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টাররা যেত, সাংবাদিকরা যেত, কিন্তু টেকনিক্যাল যে লোকগুলো, বিশেষ করে ক্যামেরাম্যান, তখন দেখা গেল যে ওই যারা বিয়ে শাদির ভিডিও ক্যামেরাম্যান ছিল, তাদেরকে ধরে ধরে টেলিভিশনের ক্যামেরাম্যান বানানো হলো। ওইটার থেকে শুরু করে তারপরে অনলাইন আসলো, এখন আবার আসছে একটা মাল্টিমিডিয়া, তারপরে আসছিল মজুর রিপোর্টার। এবং মজুর রিপোর্টার আমরা এখন কাদেরকে নিয়োগ দিতেছি, যারা সারা দেশে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদেরকে ধরে ধরে আনা আমরা মজুর রিপোর্টার বানাচ্ছি, তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি, মজুর রিপোর্টার বানাচ্ছি। তো এই হলো আমাদের সার্বিকভাবে আমাদের গণমাধ্যমের অবস্থা। তো এইটা না, কিন্তু সাংবাদিকদের শপথ নাই, কিন্তু তার নৈতিকতা আছে। নৈতিকতা আছে। আমরা আমাদের ওই যেটা বললাম, আমি আমার যে বড় ভাইয়ের কাছ থেকে যেটুকু নৈতিকতা শিখছি,
অথবা আমাকে যিনি চালিয়েছেন, আমার যিনি চিফ রিপোর্টার ছিলেন, আমার যিনি নিউজ এডিটর ছিলেন, আমার যিনি সম্পাদক ছিলেন, আমি তো অনেক নিউজ এডিটর, অনেক চিফ রিপোর্টার, অনেক সম্পাদক পেরিয়ে আজকে এই পর্যন্ত আসছি। তা আমি এক একজনের কাছ থেকে এক একটা শিখেছি। আমি যখন দেখেছি যে আমার নিউজ এডিটর, আমার চিফ রিপোর্টার সততার কথা বলে, কিন্তু উনি ভিতরে ভিতরে অসৎ, তখন তো আমারও অসৎ হইতে হয়। কারণ আমি যখন দেখি যে উনি যেই টাকা বেতন পায়, সেই টাকা বেতনে তো ওনার যেই বাড়িতে ভাড়া থাকে, ভাড়ার টাকা বেতনও হয় না, কিন্তু উনি তো ডাবল বেতনের, ডাবল ভাড়ায় বাড়িতে থাকছে। দেখি যে মিডিয়া ব্যক্তিত্ব কি বলেন, আপনি কি শুনছেন তো উনি কি যা বললেন? জি, এইটা বাস্তব অবস্থা কি তাই? বাস্তব অবস্থা আরো করুন আসলে, কেননা সাংবাদিকতার এখন আলাদা আলাদা ক্ষেত্র তৈরি হচ্ছে। শুধু তো সংবাদপত্রে মানুষ সাংবাদিকতা করে না, এখন অনেকে আছেন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আছেন, অনেকে আছেন টেলিভিশনে কাজ করেন, অনেকে আছেন রেডিওতে কাজ করেন, অনেকগুলি প্রাইভেট রেডিও হয়েছে এবং বিভিন্ন জায়গাতে সংবাদ মাধ্যম তৈরি হয়েছে, অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। সাংবাদিকরা অনেক ক্ষেত্রে বেতন পান না। এমন নয় যে তাদেরকে ইচ্ছাকৃতভাবে বেতন দেওয়া হয় না, ব্যাপারটা তাও না। প্রতিষ্ঠানগুলি হিমশিম খায়। প্রতিষ্ঠানগুলি যেহেতু শুধুমাত্র বিজ্ঞাপন নির্ভর, এত বিজ্ঞাপনের বাজার নাই, অথবা সকল প্রতিষ্ঠান মানসম্পন্ন হয় না। অনেক সময় মালিকের অবহেলাজনিত কারণে বা মালিকের ব্যবসা বুদ্ধি না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় মালিকের অপরাধজনিত কারণে সংবাদ মাধ্যম তার আস্থা হারায়। বহু কারণ আছে, কিন্তু সাংবাদিকের এখানে দোষ কি? বরং একটা ওই একইভাবে একটা পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশে, যাতে যে মানুষগুলির নৈতিক উচ্চ মান থাকা প্রয়োজন তারা যেন নৈতিকতা বজায় রাখতে না পারেন, এরকম একটা অবস্থা কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়েছে। এবং এই যে ডাক্তাররা শপথ ভঙ্গ করেন, আমি আসলে কথাটা সেইভাবে বলি নাই, ডাক্তাররা শপথ পালনের উপযুক্ত পরিবেশ পান না। কেন পান না? এর অনেক কারণ আছে, আমি ছোট ছোট উদাহরণ দিতে পারি। আমরা একটা সংগঠন করেছিলাম FDSR, ওইটা এখনো আছে। আমরা ডাক্তার এবং রোগীদের অধিকার নিয়ে কাজ করতাম, সম্পূর্ণ অরাজনৈতিক। ডাক্তাররা প্রহৃত হয় একটি বৃহৎ কারণ হচ্ছে সে সত্যায়িত করতে না করেছে। কেননা ওই গ্রাম পর্যায়ে, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সত্যায়িতকরণের কোনো সরকারি অফিসার যারা আছেন তারা সত্যায়ন করেন না, তাদের অফিসে ঢুকাও যায় না। সব সাধারণ লোক সকল কাগজপত্র, ভর্তি থেকে শুরু করে বিদেশে যাওয়া থেকে শুরু করে সব নিয়ে আসে। ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সেখানে আছে ডাক্তার, তাকে সই করতে হবে। ডিউটি চলাকালীন সময় ডাক্তার যদি না করে যে আমি সত্যায়িত করব না, তাহলে বিভিন্ন জায়গাতে তাকে প্রহৃত হতে হয়, গালিগালাজের শিকার হতে হয়। এবং এই সরকার একটা নিয়ম করেছে, আউটসোর্সড ক্লিনার, আউটসোর্সড কর্মী। এই আউটসোর্সিং এর বিষয়টা বিভিন্ন জায়গাতে রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ফেলে এবং নিয়ে ফেলে ওইখানে নিজেদের লোকজনকে দিয়ে দেয়। ধরেন 14 জন আমার কথা ছিল, 2 জন বা 3 জন আসলেই কর্মী, বাকিরা হচ্ছে নাম আছে, সময় শেষে টাকা তুলে নিয়ে যায়। একটি উপজেলায় এই কাজে বাধা দেয় নাই, ডাক্তার সাহেব শুধু বলেছে যে আমি আউটসোর্স কর্মীগুলোকে দেখতে চাই, মানে এরা কারা, এই জন্য ওরা এসে তাকে প্রহার করেছে। এখন সে কি করবে? সে তখন কি করে? রাজনীতির সঙ্গে জড়িত হয়, এলাকার রাজনৈতিক নেতার সাথে ভালো খাতির করে, বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে। এবং যখন সেই প্রভাব বিস্তার করা শিখে যায়, তখন সে চিন্তা করে তাহলে আমিও এখন ওইরকমই করবো, আমিই বা কেন এত নিয়মের মধ্যে থাকবো। এবং ধীরে ধীরে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাটা একেবারেই, আমি মনে করি যে রাজনীতিকীকরণের ফলে এমন একটা অবস্থা হয়েছে যে রোগী এবং ডাক্তার যদিও একে অন্যের রাজনৈতিক পরিচয় জানতে চায় না, কিন্তু সরকার এবং মন্ত্রণালয় ডাক্তারের রাজনৈতিক পরিচয় জানতে চায়। এবং আপনি গত 30 বছরে হেলথ সিস্টেমে ডিজিদেরকে দেখবেন, আপনাকে পরিষ্কার যে কেউ মুখস্থ বলে দিতে পারবে কে কোন দলের। আপনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে করা হয়েছে সেটা চেয়ারম্যান দেখবেন কে কোন দলের বলে দিতে পারবে। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলি কে কোন দলের বলে দিতে পারবে। এই যে কাণ্ডটা ঘটানো হয়েছে, রাজনীতিবিদরা করেছেন, এটা করে কাকে ক্ষতিগ্রস্ত করেছেন? এটা করে ক্ষতিগ্রস্ত করেছেন রোগীকে। কারণ ভালো ডাক্তার নট নেসেসারিলি আপনার নিজের দলের হবে। বাংলাদেশের বহু ডাক্তার আছেন যারা আওয়ামী লীগের সময় বিএনপি করতেন, আর বহু ডাক্তার আছেন বিএনপির সময় আওয়ামী লীগ করেছেন, কিন্তু এরা কি ডাক্তার হিসেবে খারাপ? নিজের দল করে না বলে কি তাদেরকে আপনি ফেলে রাখবেন এমন জায়গাতে যেখানে রাখলে পরে তারা রোগীকে চিকিৎসা দিতে পারবে না, বা রোগী তার কাছ থেকে চিকিৎসা নিতে পারবে না? এই অবস্থাটা তৈরি করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত কে হয়? সরকার ক্ষতিগ্রস্ত হয়। কারণ রোগী গিয়ে কমপ্লেন করে সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, আবার ডাক্তার ঠিকমতো চিকিৎসা করে না, কারণ সে ওখানে কি চিকিৎসা করবে যেখানে তাকে দিয়েছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে একটা
অসুস্থ জায়গায় পরিণত হয়েছে এবং এখানে কেউ স্যাটিসফাইড না। এই জন্য আপনি দেখবেন যে রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বের হয় কিন্তু হাসে না, কারণ পকেট থেকে খরচ করেছে 100 টাকার মধ্যে 71 টাকা, দালালকে দিয়েছে পয়সা, ওষুধ কিনতে গিয়েছে যে ওষুধের সরকারি সাপ্লাই আছে বলে সে জানে, সে ওষুধ সরকারি সাপ্লাই নাই কেন, একটা বেডে 3টা রোগী ভর্তি, বারান্দার নিচে রোগী শুয়ে থাকে, লিফটের সামনে রোগী শুয়ে থাকে, সিঁড়ির নিচে রোগী শুয়ে থাকে, এবং হাসপাতালে যে খাবার দেওয়া হয় সেটা খাবারের মানে অযোগ্য। এই সব কিছু মিলিয়ে মানুষের কোনো স্যাটিসফ্যাকশন নাই, স্বাস্থ্য ব্যবস্থা মানুষকে স্যাটিসফাই করতে পারে না, এবং এই অবস্থাটা যদি দূর করতে হয় সরকারকে অবশ্যই এই জায়গাগুলিকে রাজনীতি মুক্ত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা মঞ্জু, বলেন তো এমন কোনো সেক্টর আছে যেখানে রাজনীতি নেই? না, বাংলাদেশে তো এটা ভাবাই যায় না। কেন ভাবা যায় না? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ দুইটা কাজ খুব ভালো পারে, একটা হলো ডাক্তারিটা খুব ভালো পারে আর রাজনীতিটা খুব ভালো পারে। আমি যদি 10টা এখন সাংবাদিকতা পারে ভাই, হ্যাঁ হাতে একটা মোবাইল থাকলেই ধরে ফেলে। সাংবাদিকতা পারে। ধরেন আমি 5টা মানুষের সামনে একটা হাসি দিলাম, হাসি দেওয়ার পরে আমি বললাম যে আমি সকাল থেকে হাসি দিতেছি, ওই 5টা মানুষই আমাকে 5টা প্রেসক্রিপশন দিবে, হয় এইটা খান, ওইটা করেন, এটা করেন। সবাই আমরা ডাক্তার। আর আমরা চায়ের দোকান থেকে শুরু করে যেইখানেই আলোচনা শুরুই হয় রাজনৈতিক আলোচনা দিয়ে। সবচেয়ে বেশি যেটা হয়, আপনি যত নিচের দিকে যাবেন রাজনীতিটা তত বেশি আলোচনায় আসে। আপনার রিক্সাওয়ালারা যে রাজনীতি এটা করে, ভালো না খারাপ? রাজনীতির সচেতনতা ভালো, কিন্তু সবাই যদি রাজনীতি কর্মী হয়ে যায় তখন তো আর এটা থাকে না। আর বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের চেয়ে বেশি হলো প্রবাসীরা। বিদেশে এখন আমি দেখলাম যে 2টা সংগঠন খালি নাই, আর সব আছে। কোনটা? একটা হলো যে কোনো দলের রিক্সা চালক অথবা রিক্সা ওনার অ্যাসোসিয়েশনের কোনো একটা সংগঠন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায়। আরেকটা হলো মৎস্যজীবীর কোনো একটা সংগঠন অস্ট্রেলিয়া, কানাডা বা এই সমস্ত দেশে। এছাড়া সব সংগঠন আছে, কিন্তু কৃষক দল, কৃষক লীগের সংগঠনও অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে। তো যখন দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও পাবেন না যে তাদের রাজনৈতিক দলের শাখা বিদেশে আছে, একমাত্র বাংলাদেশ। তো এইটা রাজনীতিকে ভালো না বাসলে তো তারা বিদেশে গিয়েও রাজনীতি করতে পারে, এটা তো সম্ভব না। সুতরাং আমাদের দেশের মানুষ রাজনীতিটা খুব পছন্দ করে বলেই বারবার আমরা রাজনীতিতে ঠকে যাই। আমরা এই 54-56 বছরে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সাফার করছে রাজনীতির কারণে। রাজনীতিতে আমরা ঠকতে এমন পর্যায়ে আসছি, এখন নেতাও কর্মীকে বিশ্বাস করে না, কর্মীও নেতাকে বিশ্বাস করে না। কারণ নেতা আজকে এক দলে আছে, কালকে আরেক দলে চলে যায়। কর্মী আজকে 20 টাকা নিয়ে এক দলে মিছিল করতেছে, আরেকদিন হয়তো 30 টাকা দিয়ে ওই দিকে গিয়ে আরেকবার মিছিল করবে। তখন আমরা এই অবস্থার মধ্যে আছি আর কি। আমি তো কোনো কি পেলাম না, মানে কোনো দিশা পেলাম না। এখান থেকে উত্তরণের প্রক্রিয়া হচ্ছে যে পোস্টিং, ট্রান্সফার, প্রমোশনের যে বিষয়টা আছে, সরকারের এটা সম্পূর্ণ রাজনীতি মুক্ত করে দিতে হবে। যে যোগ্য সে কাজ। যিনি রাজনীতি মুক্ত করবেন কি করে? যিনি রাজনীতি করেন, রাজনীতি তার পেশা, কি করবে? কিন্তু পেশাজীবীর তার রাজনীতি পেশা না। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সাংবাদিক তারা তো আর রাজনীতি করে পয়সা আয় করেন না, তারা কাজ করেন। রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে তার যোগ্যতাটা বিচার করতে হবে, উনি কোন দলের সেটা নয়। কোনো ডাক্তার, সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক, সে ভুল চিকিৎসা করবে না, মানে চাইবে না ভুল চিকিৎসা করতে। কেন? কারণ এটা করলে তো তার রুটি রুজি বন্ধ হয়ে যাবে, তার বদনাম হবে। তো পেশাজীবীকে তার পেশাগত গুণের উপর ভিত্তি করেই এই পদায়ন করা দরকার। তাহলে যেটা হতো, তারা দলের উপর নির্ভরশীল হতেন না, তারা দলকানা হয়ে যেতেন না। কিন্তু এখন তারা দলকানা হয়ে গিয়েছেন, এবং দলকানা হয়ে তারা যেসব সিদ্ধান্ত নেন সেইগুলি ক্ষতিকর হয়, এবং অনেক ক্ষেত্রে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও অধিকতর যোগ্য আসনে বসে পড়েন। তাতে করে মিসম্যানেজমেন্ট বলেন অথবা ভুল ত্রুটি বলেন, অভিজ্ঞতার অভাবজনিত সমস্যা বলেন, এগুলি হওয়ার কারণে দিনের শেষে বদনাম হয় সরকারের। কেননা হাসপাতালটা তো সরকারের, প্রতিষ্ঠানটা তো সরকারের, সেতুটা তো সরকার বানিয়েছে, তাই না? তো এই জন্য আমি মনে করি যে সরকারের সব জায়গাতে মেধাভিত্তিক যদি সিদ্ধান্ত তারা নেন, তাহলে সরকার মানে দূরবর্তী জায়গাতে লং টার্মে সরকার অনেক উপকৃত হবেন। এই সরকারকে সকলেই প্রশংসা করবে, কেননা মানুষ যখন উপকার পায় তখন দলমত নির্বিশেষেই প্রশংসা করে। আমি একটু উদাহরণ দিই। আনিসুল হক মেয়র ছিলেন,
উনি তো কিভাবে মেয়র কিংবা কেন মেয়র, কার শাসনে মেয়র, কিন্তু কই কেউ তো তাকে খারাপ মেয়র বলে না, কেননা উনি কাজ করেছিলেন। কাজটা খুব গুরুত্বপূর্ণ। যোগ্য লোককে আপনি যেখান থেকেই পাঠান সে কাজ করবে, আর অযোগ্য লোককে আপনি যেইখান থেকেই পাঠান সে কাজ করতে জানে না তো করবে কোত্থেকে। এই জন্য একই সময় দুইটা মেয়র ছিল ঢাকার দুই পাশে, একজনের ট্রল হইতো কেন কেন কেন, আর আরেকজন মরে যাওয়ার পরে বিরাট জানাজা হয়েছিল এবং কেউ তাকে বদনাম করে নাই, বিরোধীরাও তাকে সুনাম করেছে। কেননা উনি যখন কবরস্থানটা ঠিক করছিলেন, বনানী কবরস্থানটা, ওইখানে কি উনি শুধু ওনার দলের কবরগুলো ঠিক করেছিলেন? উল্টা উনি ওনার দলের কবরগুলোতে শেষে হাত দিবেন বলে ঠিক করেন না। আপনি এখনো গেলে দেখবেন ওইখানে ওনার দলের যে কবরগুলি আছে ওগুলো ভাঙচুর অবস্থায় পড়ে আছে, কারণ উনি বলেছিলেন সবারটা ঠিক হবে তারপরে এইটা। তো এই বনানী কবরস্থানটা যে ঠিক করেছিলেন এটা কি সবার উপকারে যায় নাই? অবশ্যই। তাইলে এইটাই তো হইতে হবে মেয়রের কাজ। মেয়র কি হিসাব করবে কোন কোন কবরস্থানে কার কবর আছে? এটা তো হিসাব করবে না। স্যার অনেক ধন্যবাদ। কিছু যোগ করা আছে? না, যোগ করার কিছু নাই। আমি শুধু একটা কথা বলতে চাই যে আপনারা দেখেন যে একটা সময় প্রকৃতি অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন ছিল এবং সরকার, এরশাদ সরকারের পতনে কিন্তু এই প্রকৃতির অসম্ভব রকম ভূমিকা ছিল। সেই প্রকৃতি ভেঙে ভেঙে টুকরা টুকরো হয়ে এখন অনেকগুলো সংগঠন হলো। রাজনীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেটা এখন আমাদের কিছু করারও নাই। এই যে বিভিন্ন সংগঠন, আমরা সাংবাদিকদের মধ্যে বহু সংগঠন আছে, এখন সংগঠন না হলে নেতা হওয়া যায় না, নেতা না হলে গুরুত্ব পাওয়া যায় না, গুরুত্ব না হলে মানসিকভাবে শান্তি পাই না যে আমি একজন নেতা, আমার কোনো গুরুত্ব নাই। এবং বিভিন্ন সেক্টরে এরকম গুরুত্ব পাওয়ার জন্য মানুষের প্রতিযোগিতা, এবং দেখা যায় যে যে সমস্ত নেতা তৈরি হয় যে সমস্ত সেক্টরে, তারা কিন্তু মেধাবী মানুষ, কিন্তু নেতাগিরি করতে গিয়ে তাদের মেধার কাজ করে না। মঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকেই। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।